Please subscribe and press the bell icon to get latest updates of নির্ঝরের স্বপ্ন। আপনারা শুনছেন কাহানি। গল্পপ্রেমী পাঠক পাঠিকাদের জন্য নির্ঝরের স্বপ্ন প্রযোজিত কাহিনী গল্প পাঠের অনুষ্ঠানে চিরকালীন ও সমকালীন সাহিত্যিকদের গল্পে আপনাদের স্বাগত। অসমতল গিরিমাটির বিস্তীর্ণ প্রান্তর, মাঝে মাঝে কালো পাথরের স্তূপ মাথা ঠেলে উঠেছে। চারিদিকে নাতি বৃহৎ পলাশের গাছে একটি শীর্ণ বনশোভার সৃষ্টি করেছে। তারই মধ্যে কতগুলি খাপড়ার বাংলো, পলাশ বনের মাথার উপর বয়লারের চিমনি, এই নিয়েই কলিয়ারি। ধনী শ্বশুরের এমনই একটি কলিয়ারির ঠিকাদারি নিয়ে অমিয় জমির এই রুক্ষ ভৈরবী প্রকৃতিময়ী দেশের মধ্যে গিয়ে উপস্থিত হল। শ্বশুরের কলিয়ারিতে অভিনন্দন না হোক, একটা সাড়ম্বর অভ্যর্থনা সে প্রত্যাশা করেছিল। কুটির কর্মচারী বাবুরা ও আর সকলে ভিড় করে এসেছিল বটে। বেবি পেট্রোম্যাক্সের উজ্জ্বল আলো জ্বালানো হয়েছিল। অমিয় মনে মনে ম্যানেজার বাবুকে অনুসন্ধান করছিল, কিন্তু মুখ ফুটে ম্যানেজার বাবু কে এ প্রশ্ন করতে কেমন যেন তার বাধ ছিল। উপস্থিত বাবুদের মধ্য থেকেই একজন বলে উঠল, আমি হলাম এখানকার স্টোর বাবু, উনি কম্পাস, আর এরা দুজন মুন্সি, আর ইনি হলেন খাটবাবু। অমিও ধাঁধায় পড়ে গেল। কম্পাস মানে তো সে জানতো যন্ত্র, মানুষ কম্পাস হলো কেমন করে সে বুঝতে পারল না অমিয়। অবশেষে একান্ত ভালো মানুষের মতো বলল, আচ্ছা, কম্পাসকে? বেমানান রকমের লম্বা শীর্ণকায় এক ব্যক্তি অগ্রসর হয়ে বেশ সপ্রতিভ হাসি মুখে বলল, এগে আমি কানাই কানাই কম্পাস। তাই? একরা থেকে পাস করেছিলাম এগে, তারপর থেকে এই আশ্চর্য আছি। সবে তখন 1 নম্বর পিঠ হয়েছে, আমি তারপর 2 নম্বর 3 নম্বর সব করাইছি। এখানে কানাই কম্পাসকে না চিনে এমন কুলি কামিন আপনি পাবিল্লাই। তাই বুঝি? হ্যাঁ, আমি বামবন, এই যে পইতে উপাধি চক্কতি সান্ডিল লগত কুলি নামরা আগে। আচ্ছা আচ্ছা, তবে যে বললেন কানাই কম্পাস, এই কম্পাস কি আপনার কোম্পানি দত্ত উপাধি? আগে আমি সাভেয়ার কি না, কলিয়ারিতে সাভেয়ারকে কম্পাস বলে থাকে। রেলওয়ে গুডস ক্লার্ক যেমন মালবাবু আর কি। ঠিক 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 ঠিক। এই আরে, আপনারা সব বসুন। এখানে দাঁড়িয়ে আছেন কেন? অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন, বসুন বসুন। বেশ আছি আমরা, বেশ আছি, বেশ আছি। আপনি মালিক, আপনার সামনে, আপনার সামনে। না না, আচ্ছা, ম্যানেজার বাবু এলেন না তো? কি সবাই চুপ কেন? কই, তিনি কোথায়? সত্যি কথা, তার আর ভয়টা কি রয়েছে? তিনি আগে কিরকম লোক মশাই কে জানে, সন্ধে বেলায় কি সব যোগ জাগ করেন ভূত পেরেত নিয়ে, বলে পিচা সিদ্ধ। এই জি ম্যানেজার বাবু এসছেন আগে। হ্যাঁ তাই? সম্মুখের প্রান্তরে উজ্জ্বল একটা আলো অগ্রসর হয়ে আসছিল। সেই আলোর পিছনে পিছনে একটি খর্বাকৃতির শীর্ণ মানুষ উপরে উঠে এসে বললেন, নমস্কার। হ্যাঁ নমস্কার নমস্কার। উজ্জ্বল বেবি পেট্রোম্যাক্সের আলো পরিপূর্ণরূপে আগন্তুকের উপর পড়েছিল। তার দিকে দৃষ্টি নিক্ষেপ করে অমিয় বিস্ময়ে স্তব্ধ, অভিভূত হয়ে গেল। হাতের সিগারেটটা কখন যে পড়ে গেছে। কাঁচা পাকা দীর্ঘ রুক্ষ চুল আগন্তুকের মুখখানাকে অর্ধাবৃত করে চারিদিকে বিশৃঙ্খলভাবে ঝুলে পড়েছে।
দাড়ি গোফে মুখের নিম্নাংশ সমাচ্ছন্ন, ললাট প্রান্তে কেশ ঘন ভ্রুর নিম্নে অদ্ভুত দুটি চোখ, কোটরগত অতি ক্ষুদ্র চোখের প্রদীপ্ত তারা দুটি অচঞ্চল স্থির, দৃষ্টি নিমেষহীন কঠিন। প্রান্তরের বুকের অদূরবর্তী বনান্ধকার পটভূমির সম্মুখে সে মূর্তি যেন এক অদ্ভুত শোভন রহস্য। অমিয় কোনরূপে নমস্কারটা সম্পূর্ণ করল মাত্র। সম্মুখের চেয়ারে বসে ভদ্রলোক প্রশ্ন করলেন, আপনি বাবুর জামাই? আগে হ্যাঁ। মহাশয়ের নাম? অমিয় কুমার মুখোপাধ্যায়। আচ্ছা, আর কোথাও ঠিকাদারি করেছেন? না, এই আমার হাতে খড়ি। আপনাদের সাহায্যের ভরসা করেই এসেছি এখানে। সে পাবেন বই কি, আমরা সব দেখে শুনে দেব। বাবুও সে কথা লিখেছেন আমায়। কম্পাস বাবু রয়েছেন। হ্যাঁ আজ্ঞা, সব ঠিক করে দিব আজ্ঞা। কলি কামিন কত চাই আপনার? মাপ জব 16 আনার জায়গায় 18 আনা করে দিব। সে কি? হ্যাঁ, আর ম্যানেজার বাবু সহায় থাকলে ভয় কি? কুলি কামিন তো উয়ার কথাই উঠে বসে। দেখাই দেন তো ম্যানেজার বাবু সেই গন্ধটা। জানেন জামাই বাবু, ম্যানেজার বাবু আমাদের সাধু লোক, তাই? সংসারে রয়েছেন তাই, নইলে এতদিন তৈলং গোসাই হয়ে যেতেন। ও, দেন দেন ম্যানেজার বাবু, জামাই বাবুকে একবার দেখাই দিন সেটা। বুঝলেন জামাই বাবু, যে গন্ধ আপনি ইচ্ছা করবেন সেই গন্ধই ম্যানেজার বাবু হাত ঘষে বার করে দিবেন। সত্যি ম্যানেজার বাবু? ম্যানেজার বাবুর চোখের তারা যেন জ্বলে উঠল। অস্থিরভাবে মাথা নেড়ে ভদ্রলোক নড়ে চড়ে বসলেন। দেহান্দোলনের গতিবেগে দীর্ঘ কেশপাশ দুলে আরো বিশৃঙ্খল হয়ে উঠল। সে মূর্তি দেখে সত্যি ভয় হয়। অমিয় প্রবল বিস্ময়ে তার মুখের দিকে চেয়ে রইল। কি আশ্চর্য! আপনি অলৌকিক শক্তিতে বিশ্বাস করেন অমিয় বাবু? হ্যাঁ, কি বলি আপনাকে বলুন তো? তান্ত্রিক সাধনায় মানুষ অলৌকিক শক্তি আয়ত্ত করতে পারে অমিয় বাবু। অদ্ভুত সে শক্তি। আধুনিক যুগের বিশ্বাস সে শক্তি অন্ধ, কিন্তু তা নয়। সে অজ্ঞান, চঞ্চলা, ছলনাময়ী। ছলনায় সে মানুষকে প্রতারণা করে। তিনি নীরব হলেন। উপস্থিত ব্যক্তিগুলিও নীরব। রাত্রির অন্ধকার ঢাকা বিস্তীর্ণ প্রান্তরের বুকে দূরের বয়লারের ঘুম ঘুম শব্দ অবাধে ছুটে চলেছে। স্তব্ধতা ভঙ্গ করল কম্পাস। সে মৃদুস্বরে বলে উঠল, দেখাই দেন গন্ধটা জামাই বাবুকে। সত্যি দেখবেন অমিয় বাবু? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দেখি না। আচ্ছা আচ্ছা, আমরা হাতটা শুকে দেখুন তো, কোনো গন্ধ আছে কি? আছে আছে, একটা গন্ধ আছে। ওটা গাজার গন্ধ, কোনো সুগন্ধ নেই তো? না না। আচ্ছা দেখুন। হাতখানি শূন্যে ঊর্ধ্বে তুলে ধীরে ধীরে নামিয়ে নিলেন ম্যানেজার বাবু। তারপর অমিয়র হাতের উপর ঘর্ষণ করে দিয়ে দেখতে বললেন। অতি মিষ্ট গন্ধের ঝলক অমিয়র নাকে ইতিপূর্বেই এসে প্রবেশ করেছিল। সে বিস্মিত দৃষ্টিতে চেয়েছিল ওই অদ্ভুত দর্শন ব্যক্তিটির মুখের দিকে। সামান্য শক্তি, মধ্যজীবনে সন্ন্যাস নিয়ে মন্ত্র সাধনায় একটু পেয়েছি। রাক্ষসী ছলনাময়ী সামান্য দিয়ে আমায় প্রতারণা করলে অসীম অসীম শক্তি লাভ করা যায়, যা রাজার নেই, সম্রাটের নেই, জ্ঞানীর নেই, কারোর নেই। তার সঙ্গে সঙ্গে সব নীরব। প্রগাঢ় অন্ধকারের মধ্যে ঈষৎদূরে তখনও বাক্যধ্বনির ক্ষীণ রেশ কাঁপতে কাঁপতে নিঃশেষে মিলিয়ে যাচ্ছিল। কিছুক্ষণ পর সচকিতের মতো তিনি উঠে বললেন, ঠিক আছে, বিশ্রাম করুন, আজ কাল দেখা হবে। পরদিন থেকে অমিয়র ঠিকাদারি আরম্ভ হলো। খনি থেকে কয়লা তোলা ইত্যাদি যাবতীয় কাজ সে একটা নির্দিষ্ট খরচের মধ্যে করবে। খনির মালিকের তরফ থেকে ম্যানেজার ও সার্ভেয়ার
সমস্ত দেখে শুনে নেবেন ও কার্যপ্রণালী নির্দেশ করে দেবেন। ম্যানেজার এখনো অফিসে আসেননি। কম্পাস ধুমধামের সঙ্গে জামাইবাবুর হিতান্বেষণ করছিল। অমিও কিন্তু চিন্তা করছিল ম্যানেজার বাবুর কথা। কই, ম্যানেজার বাবু তো এখনো এলেন না। কম্পাসের উচ্চ কণ্ঠস্বর কম্পাসের কাঁটার মতো এক পাক ঘুরে গেল। অতি মৃদু স্বরে সে বলে উঠল, ও বেটা পাজিকে আপনি বিশ্বাস করবেন লাই। বেটা পয়লা নম্বরের চোর আর ভণ্ড, সব আমি ঠিক করে দিব। হ্যাঁ তাই? অমিও অতিমাত্রায় বিস্মিত হয়ে কম্পাসের মুখের দিকে চেয়ে রইল। কোনো মতে সে বুঝতে পারল না অকস্মাৎ বিনা কারণে ম্যানেজার বাবুকে এমন ধারা গালিগালাজ কেমন করে দেওয়া হচ্ছে, কেনই বা দেওয়া হচ্ছে। কম্পাস কিন্তু সে দৃষ্টির অর্থ বুঝল অন্যরূপ। গর্বস্ফীত কণ্ঠে সে বলে গেল, হ্যাঁ তো কি একটা আদলা উমাকে আপনি দিবেন নাই? পাড় মাতাল বেটা ভণ্ড, ঘরে 18 বছরের আইবুড়ো মেয়ে মশাই, বিয়ে দেয় না বেটা, তাই? পরিবারকে ধরে মারে। ওরে বাবা! আর বলেন কি, কিছু বলি না মশাইয়ের ভয়ে, ভূত পেরেত দিয়ে কি করে দিবে শেষে। অমিয়র মন বিরক্তিতে ভরে উঠল। এই শীর্ণ কুটিল মানুষটির ওপর অশ্রদ্ধার আর শেষ রইল না অমিয়র। কম্পাস বলল, আর দয়া করে যদি কিছু দেন, তবে উমার পরিবারকে ওই ওই ধরে ঠেঙাইছে বেটা, পরিবার না কন্যাকে ধরে ঠেঙাইছে বেটা। কান্না শুনতে পেয়েছেন নাই? সত্যি চাপা কান্নার আর্তধ্বনি ম্যানেজারের বাংলোর দিক থেকে ভেসে আসছিল। অমিও আশ্চর্য হয়ে গেল। এ কি শিক্ষিত ব্যক্তি গৈরিক আবরণে যে একদিন অঙ্গ আবৃত করেছিল, সাধনায় যে মানুষ খানিকটা অগ্রসর হয়েছে, তার এই কি ব্যবহার? এ কি ব্যবহার? হ্যাঁ, ছি ছি ছি। কম্পাসকে সে প্রশ্ন করল, আচ্ছা, এই ভদ্রলোকের কি মাথায় গোলমাল আছে? সাদের গোলমাল? পাগল। ডাল নিলে ভাত খায় না, সাদের পাগল আমার। পান থেকে চুনটি খসলাই এই কাণ্ড মশাই। ওরে বাবা! ঠেঙায় বেচপাট করে দেয় এক একদিন। ওই জি বেড়াইছে মশাই বেটা। আমি পালাই মশাই, লইলে লিবে আমাকে এক চট। বেটা যে করে আমার দিকে চায় মশাই, মনে হয় খেয়ে ফেলাবে আমাকে। কম্পাস ত্রস্ত পদে বিপরীত দিকে লক্ষ্য করে চলে গেল। অমিও দেখল নিজের বাংলোর বারান্দায় ম্যানেজার বাবু খাদি নাম্বার পোশাকে দাঁড়িয়ে আছেন। পরনে খাকি শার্ট, খাকি কামিজ, মাথায় হ্যাট, হাতে লাঠি। অমিও হাত তুলে নমস্কার করল। সুপরিস্ফুট তাচ্ছিল্যের সাথে অর্ধ নমস্কারে প্রত্যাভিবাদন করে গম্ভীর স্বরে তিনি ডাকলেন, এদিকে শুনে যান। হ্যাঁ, আসছি। অমিয়র বিস্ময়ের মাত্রা ক্রমশ বাড়ছিল। সে অসন্তুষ্ট চিত্তেই অগ্রসর হলো। আজ স্পষ্ট দিবালোকে মানুষটার প্রত্যক্ষ রূপ দেখে সে শিউরে উঠল। রাত্রিতে প্রদীপ্ত আলোতে মুখের কুঞ্চন রেখাগুলো দেখা যায়নি। রৌদ্রদগ্ধ তাম্রাভ ললাট ত্রিবলী রেখার মতো কুঞ্চন রেখায় রেখাঙ্কিত। নাসিকার প্রান্তের বাম পার্শ্ব ঈষৎ স্ফীত। তার কোলে কোলে গণ্ডদেশে অর্ধচন্দ্রাকৃতি একটি কুঞ্চন রেখা ঈষৎ নিম্নে শ্মশ্রুগুম্ফের মধ্যে আবৃত হয়ে গেছে। অসন্তোষে, ক্রোধে, ঘৃণায় মানুষটি যেন অতি মাত্রায় জর্জর। তারই অভিব্যক্তি পূর্ণ প্রকটিত। বিনা ভূমিকায় ম্যানেজারবাবু বললেন, কাজ কি আরম্ভ করলেন আপনি? না, আরম্ভ এখনো হয়নি। অ্যাকচুয়ালি আপনার অপেক্ষায় আছি। আপনি শিক্ষিত লোক, কাজের প্রণালীও জানেন। আমার আদেশ না নিয়ে কাজ আরম্ভ করলে কিন্তু সত্যি বিরক্ত হতাম আমি। আসুন। সঙ্গে সঙ্গে তিনি অগ্রসর হয়ে চললেন। অমিও তার অনুসরণ করল। হাতের লাঠিটা তুলে সম্মুখের দিকে প্রসারিত করে ম্যানেজারবাবু বললেন, নদীর ধারে 5 নম্বর ইনক্লাইনটায় জলের চাপ বড্ড বেশি। পাম্পিংয়ের ভালো ব্যবস্থা করা দরকার, সেটাই আগে দেখাই। চলুন। আচ্ছা, আপনার মনটা কি তেমন ভালো নেই? কেন?
আর কোনো প্রশ্ন করতে অমিয়র শঙ্কা হলো। কি জানি উত্তরে এই দুর্মুখ মানুষটি কি বলে বসবে। অসমতল তরঙ্গায়িত গৈরিক বর্ণ বিস্তীর্ণ প্রান্তরের বুকে মানুষের পায়ে রচা সরু পথখানিতে কয়লার গুঁড়োয় গুঁড়োয় কালো রং ধরেছে। আশেপাশে পলাশ গাছের সারি, উপরের আকাশ ব্যাপ্ত করে বয়লারের কালো ধোঁয়া যেন জল ঘন মেঘের সৃষ্টি করেছে। নীরবে পথ অতিক্রম করতে করতে ম্যানেজারবাবু বললেন, অমিয়বাবু, হ্যাঁ বলুন। এই কাজে আপনি নতুন। আপনি জানেন কি না জানি না, ম্যানেজারকে সন্তুষ্ট করতে ঠিকাদারকে কিছু দিতে হয়, সেটা আমাদের প্রাপ্য। অমিয়র আত্মসম্মানে আঘাত লাগলো। সে নীরব হয়ে রইল, কোনো উত্তরই দিল না। ম্যানেজারবাবু বললেন, আমার অর্থের কিছু প্রয়োজন, বিশেষ প্রয়োজন। অমিয় তবু কোনো উত্তর দিল না। ভদ্রলোক বলেই গেলেন, জীবনে অর্থ, ভোগ, সম্মান, প্রভুত্ব কামনা করে এই সাধনায় আমি প্রবৃত্ত হয়েছিলাম, ব্যর্থ হয়ে গেলাম। কিন্তু ভোগ, প্রভুত্ব এ আমার চাই, এ আমাকে পেতেই হবে। রাজার, সম্রাটের কতটুকু ভোগ, কতটুকু প্রভুত্ব, কি বলছে এসব? সে ছলনাময়ীকে স্ববশে আনতে পারলে অনন্ত ভোগ, অসীম প্রভুত্ব সে কল্পনাও করতে পারবেন না, কল্পনা করা যায় না। তিনি ক্রমশই উত্তেজিত হয়ে উঠছিলেন। উত্তেজনার আবেগে কণ্ঠস্বর অদূরের বয়লার গর্ভের রুদ্ধ বাষ্পশক্তির মতো কেঁপে কেঁপে উঠছিল। সৃষ্টির শ্রেষ্ঠ রূপ, দুর্লভ বিলাস, শ্রেষ্ঠ আহার ইচ্ছেমাত্র কৃতদাসীর মতন সে যোগাবে। আর প্রভুত্ব, কি প্রভুত্ব আছে সম্রাটের? মৃত্যুর গ্রাস থেকে রক্ষা করতে পারবে সে? মৃত্যু যখন আসে তখন সে সাধারণ মানুষের মতো ভগবান ভগবান বলে নির্মম প্রকৃতির পায়ে মাথা কোটে। অন্ধ মানুষ জানে না, নির্মম নিষ্ঠুরা প্রকৃতি ক্রন্দনে টলে না, প্রার্থনায় নিষ্ঠুরার মতো ব্যঙ্গ করে চলে যায়। তাকে আয়ত্ত করতে হয়, জোর করে সবসে আনতে হয়, নারীর মতো, পৃথিবীর মতো। তখনই সে হয় দাসী। মানুষের মনোরঞ্জনে বেশ্যার চেয়েও সে তখন মিষ্টমুখী। মাথাটা খারাপ হয়ে গেছে। অমিয় বুঝল ভদ্রলোকের মস্তিষ্ক প্রকৃতিস্থ নয়, বিকৃত হয়ে গেছে। তার আবেগ কিন্তু তখনও শেষ হয়নি। তিনি বললেন, এইখানে নদীর ধারে এক শ্মশান আছে, সাধনার উপযুক্ত শ্মশান। এইখানে আবার আমি সাধনা করব, কিন্তু কিন্তু কিছু অর্থ চাই। আপনি আপনি দেবেন সে অর্থ আমাকে? আমি আপনাকে পরে বলবো, এখন কিছু বলতে পারলাম না। ম্যানেজারবাবু বললেন, না না না, এবার আর ভুল করব না, ছলনায় মুগ্ধ হব না। গোড় লাগি মেঞ্জির বাবু, গোড় লাগি, গোড় লাগি, গোড় লাগি, গোড় লাগি, গোড় লাগি। বিলাসপুরীর শ্রমিকের দল ম্যানেজারবাবুকে দেখে কলরোল করে উঠল। 5 নম্বর ইনক্লাইনে তখন তারা এসে পড়েছেন। ম্যানেজারবাবু বললেন, অমিয়বাবু, হ্যাঁ বলুন। কবে আমায় টাকা দিচ্ছেন? বলেছি তো, চিন্তা না করে কিছু বলতে পারবো না। এত তাড়াতাড়ি বা করছেন কেন আপনি? আছে আছে, তারা আছে। আপনি বুঝবেন না অমিয়বাবু, ডাক সবসময় আসে না। স্থির মন, দৃঢ় সংকল্প, সুযোগের সমন্বয় চাইবা মাত্রই পাওয়া যায় না। কিন্তু সাধনায় অর্থের কি প্রয়োজন তা তো আমি কিছুতেই বুঝলাম না। একান্তই শুনতে চান? তবে শুনুন। সব দেহ চাই, উপযুক্ত সব দেহ সংগ্রহের জন্য চাই অর্থ। অমিয়বাবু, আমার প্রয়োজন মতো উপযুক্ত সব দেহ শ্মশানে আসবে না, তাকে নিয়ে আসতে হবে। জীবন্ত মানুষকে সব দেহ প্রস্তুত করে নিতে হবে। আপনি আপনি না আমার বাসায় আর কখনো আসবেন না। সে ঘরের মধ্যে প্রবেশ করছিল। পেছন থেকে অদ্ভুত হাসি হেসে ভদ্রলোক বলে উঠলেন, বসুন বসুন, ভয় নেই ভয় নেই। সব দেহ হবার উপযুক্ত লক্ষণ আপনার দেহে নেই। আপনি আসুন। সমস্ত রাত্রি অমিয়র ঘুম হলো না। আতঙ্ক নিপীড়িত মনের ছবিও ঘুম আনতে পারল না। তন্দ্রা ঘোরে দুঃস্বপ্ন দেখে বারবার ঘুম ভেঙে যাচ্ছিল অমিয়র। কতবার সে উঠে মাথায় জল ঢালল, জল পান করে ঘুমের চেষ্টা করল, কিন্তু কুঞ্চিত ললাট, তীক্ষ্ণ দৃষ্টি, তান্ত্রিকের মুখছবি মনশ্চক্ষুর সম্মুখ থেকে অপসারিত হচ্ছিলই না। কানের পাশে অহরহ বাজছিল সেই নিম্নকণ্ঠের
কটি কথা, জীবন্ত মানুষকে সব দেহ প্রস্তুত করে নিতে হবে। কি সাংঘাতিক! অবশেষে শেষ রাত্রে প্রকৃতি যখন স্বয়ং শীতলা হয়ে আসলো, মৃদু বায়ু প্রবাহে অমিয়র বড় আরাম বোধ হলো। খোলা জানালার ধারে মাথা রেখে ক্লান্তভাবে সে আপনাকে এলিয়ে দিল। প্রভাতে যখন তার ঘুম ভাঙল তখন বেলা ৮টা। চাকরটা তার ঘুম ভাঙিয়ে বলল, বাবু, আজকে সেই লম্বা মতন বাবুটি বাইরে দাঁড়িয়ে আছেন। মুখে হাতে জল দিয়ে অমিয় বাইরে আসলো। দেখলো দীর্ঘ কম্পাস দাঁড়িয়ে আছে। কোনো প্রশ্ন করবার পূর্বেই কম্পাস বলল, এগে জামাই বাবু, মাল কাটারা সব খাদের লামছে লাই, কাজ বন্ধ হয়ে রয়েছে। কেন? আগে ওই শালার কাজ। কার? ওই শালা ম্যানেজারের। আবার কার? ভূতের রোজা বলিয়া মাল কাটারা উঁকে বড় ভক্তি করে আজ্ঞা। ই মশাই ওই শালার অন্তর টিপনি, ই আমি কালি কি রাখে বলতে পারি আজ্ঞা। আচ্ছা, চলুন যাই আমি। চা খেয়ে অমিয় একেবারে উঠল ম্যানেজারের বাংলোয় গিয়ে। সামনে বসবার ঘরটি খোলাই ছিল। সে সেই ঘরে প্রবেশ করল। ঘরটার চারদিকে আবর্জনায় পরিপূর্ণ। একদিকে একখানা মাদুরের ওপর কতগুলো মুড়ি ছড়ানো, কোণে একটা শূন্য বোতল, মদের বলেই মনে হয়, গড়াগড়ি খাচ্ছে। পাশেই গাঁজার কলকেরও সন্ধান মিলল। দরজাবিহীন একটা দেওয়াল, আলমারির ওপর একটা নরকপালের পাত্র, একটা পেরেকে ঝোলানো একগাছি রুদ্রাক্ষের মালা। সারা ঘরের মধ্যে বসবার কোনো আসনও নেই। অগত্যা অমেয় বাইরে এসে দাঁড়ালো। সে ডাকতে যেতেই যাচ্ছিল ম্যানেজার বাবু বলে, কিন্তু তার আগেই বাড়ির ভিতরে ম্যানেজারের রুক্ষ কণ্ঠ ধ্বনিত হয়ে উঠল, চুপ চুপ চুপড়াও খারাপ যেটি। সঙ্গে সঙ্গে চাপা গলায় স্ত্রীলোকের কান্নার ধ্বনি শোনা গেল। অমিয়র দেহের রক্ত যেন টক বক করে ফুটছিল। রুক্ষ কণ্ঠে সে ডাকলো, ম্যানেজার বাবু, ম্যানেজার বাবু। নারী কণ্ঠের ক্রন্দন ধ্বনি অমনি নীরব হয়ে গেল। অমিয় আবার ডাকলো, ও ম্যানেজার বাবু। বাড়ির ভিতরের প্রবেশদ্বার উন্মুক্ত করে ম্যানেজার বাবু বাইরে আসলেন। সেই ভঙ্গি, সেই দৃষ্টি, সেই রুক্ষ কর্কশ কণ্ঠে বললেন, কি? আরে মশাই, আপনি কি মেয়েদের প্রহার করেন নাকি? করি। কি তাদের অপরাধ বলুন তো? সে জানবার আপনার অধিকার। বাহ, আপনি নিরীহ স্ত্রীলোক পেয়ে তাদের প্রহার করবেন, তাতেই বা আপনার কোন অধিকার শুনি? তারা আমার আয়ত্তাধীনে আছে। আমি একজনের স্বামী, একজনের পিতা, অর্থাৎ প্রভু, বুঝলেন? কি আশ্চর্য! অমিয় বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছিল। তবুও সে কি বলবার চেষ্টা করলো, কিন্তু বাধা দিয়ে ম্যানেজার বাবু বললেন, বসুন বসুন, স্থির হয়ে বসুন, বাজে বকবেন না তো। আগে কাজের কথা ছেড়ে নি। এত সকালে এসেছেন যে? কুলিদের হাঙ্গামা মিটলো? না, মেটাবার দরকারও বোধ করছি না। আমি ঠিকাদারি ছেড়ে দিচ্ছি। কলকাতায় টেলিগ্রাম করে দিচ্ছি, আপনাকেও জানালাম। আপনি কোম্পানির খাসে চালাবার ব্যবস্থা করুন। ও, আপনি সন্দেহ করছেন এই কাজ আমার? হ্যাঁ, করেছিলাম আমি, কিন্তু সেও ব্যর্থ করে দিচ্ছেন আপনি। ভালো, আমি কুলিদের বলে দিচ্ছি, কিন্তু কাল থেকে কুটিতে নতুন ম্যানেজার বন্দোবস্ত করুন আপনারা। আমি আর থাকবো না, এই কাজ আমি ছেড়ে দিচ্ছি। মনে সাড়া এসেছে, ডাক পেয়েছি, এ সুযোগ গেলে আর আসবে না। আজ থেকেই আরম্ভ করব আমি। এখনই বেরোবো নদীর ধারে। কৃষ্ণ সর্প চাই আমার। কি হবে ম্যানেজার বাবু এসব করে? অনিশ্চিত, পদে পদে বিপদ। কিসের জন্য ঘাড়ে নিতে যাচ্ছে? আরে না 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 না, আপনি বুঝবেন না, আপনি সেসব একেবারেই বুঝবেন না অমিয় বাবু। আনন্দ, অমৃত ওইখানে আছে, ওই শক্তি তার উৎস। এই স্বাদ আপনি পাননি, আপনি এর আকর্ষণ জানবেন না। অভিসারের আকর্ষণের মত্ততা অভিসারিকা ছাড়া অপরে অনুভব করতে পারবে না অমিয় বাবু। আমার সময় বয়ে যাচ্ছে, আপনি এখন আসুন। নমস্কার। তিনি বাড়ির মধ্যে চলে গেলেন। অমিয় নির্বাক বিস্ময়ে সেখানে বসে রইল। কয়েক মুহূর্ত পরেই প্রাচীর অন্তরালে অতি কাতর মৃদু কন্দনের শব্দ আবার জেগে উঠল। অমিয় উৎকর্ণ হয়ে দাঁড়িয়ে রইল। কিসের কান্না? কয়েকটি মৃদু কাতর বাক্য তার কানে এসে পৌঁছলো। পায়ে পড়ি, পায়ে পড়ি, তুমি মেয়েটার দিকে একবার তাকাও। তুমি গেলে আমি কি করবো? কি করবো আমি বলো?
কেমন করে বিয়ে দেব তার? বেশ 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 বেশ, শোনো শোনো, তবে ওই যে কম্পাস বাবু আছে, সে না, কম্পাস বাবু স্নেহকে বিয়ে করতে যাচ্ছে। আমাদের তো পাল্টি ঘর। না 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 না, হবে না, হতে পারে না। সব নীরব হয়ে গেল। কিছুক্ষণ পর ম্যানেজারের কণ্ঠধ্বনি ভেসে আসলো। অমিয় আশ্চর্য হয়ে গেল। সে কণ্ঠস্বর কাতর কাকুতিতে ভরা। করো না, করো না, মিনত করে বলছি, এ কাজ তুমি করো না, আমার অনুরোধটুকু তুমি দেখো। প্রাচীর অন্তরালে আবার সব নীরব হয়ে গেল। বাইরে গৈরিক প্রান্তরে বায়ুপ্রবাহে পলাশ বনের পত্র মর্মরে যেন গৈরিক বসনা সন্ন্যাসিনী প্রকৃতি অকারণে উদাস হয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলছিল। দূরে এখানে ওখানে চারিদিকে বয়লারের চিমনির কালো ধোঁয়া প্রকৃতির নীল চোখের কোলে যেন ব্যথার কালি মাখিয়ে দিয়েছে। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে অমিয় পথে নেমে পড়ল। একটা সঙ্গীত গুঞ্জন তার কানে এসে পৌঁছল। ন মাতা, ন পিতা, ন জায়া, ন সুত। ম্যানেজারের কণ্ঠস্বর। সমস্ত দিন অমিয়র মন কেমন ব্যথাতুর হয়ে রইল। সে আকুল কাকুতি উদ্দিষ্ট মানুষটিকে স্পর্শ করতে পারল না। সেই ব্যর্থ কাকুতির কাতরতা তার তরুণ অন্তরকে যেন অভিভূত করে ফেলেছিল। সে সারাটা দিন শুধু ওই চিন্তাই করছিল। এও কি সম্ভব, কি জানি। আকাঙ্ক্ষার কি উন্মত্ত মোহ মানুষের। অপরাহ্নে বাংলোর বারান্দার একটা ইজি চেয়ারে বসে সে উদাস নেত্রে অস্তায়মান রক্ত সূর্যের শেষ রশ্মিমালার বর্ণান্তর দৃশ্য দেখছিল। কিন্তু তার মধ্যেও যেন আনন্দ ছিল না। এ যেন কোনো বেদনা আরক্ত হৃদয়ের কালের লীলা স্পর্শে মুহুর্মুহু রূপান্তর। এমন সময়ে দীর্ঘ কম্পাস এসে পাশে দাঁড়ালো। জামাইবাবু, কে? কি ব্যাপার? ডাকছেন আপনাকে একবার। কে? ম্যানেজার বাবুর পরিবার এসেছেন, তিনি আপনার বাড়িতে। সে কি? আরে আমাকে ডেকে পাঠালেই তো হতো। তো তোমার কোনো আকেল নেই নাকি? তাতে তিনি কিছু মনে করবেন নাই কে? আপনাদের আসছি তো আমরা। আচ্ছা, ম্যানেজার বাবু কি সত্যিই চলে গেল? হ্যাঁ, আগে সে সকালবেলাতেই চলে গেছে। আচ্ছা, কি বলছেন তার স্ত্রী তুমি জানো? তো তেনার কাছেই শুনবেন আগে। বাসার মধ্যে প্রবেশ করে অমিয় দেখল অবগুণ্ঠিতা একটি প্রৌঢ়া আর অনবগুণ্ঠিতা একটি যুবতী। কৈশোর তার উত্তীর্ণ হয়ে গেছে। মুগ্ধ বিস্ময়ে অমিয় মেয়েটির মুখ পানে চেয়ে থাকল। এই সেই কঠোর তান্ত্রিকের সন্তান, সন্ধ্যা আকাশের গোধূলি তারার মতো শুভ্র, প্রশান্ত, সুন্দর। অমিয় বলল, আমায় কিছু বলবেন মা? মাতৃ সম্বোধনে অবগুণ্ঠনের অন্তরালেও নারীর হৃদয়ের কৃতজ্ঞতার সজল উচ্ছ্বাস অপ্রকাশ রইল না। গলার শব্দ করে কম্পাস সামনে অগ্রসর হয়ে আসলো। মেয়েটি একটি থামের আড়ালে গিয়ে সরে দাঁড়ালো। কম্পাসই আরম্ভ করলো। বলে ফেলান আপনি, জামাইবাবু সব ঠিক করে দিবেন। বড় দয়াল উনি আগে। আপনি থামুন তো। আমার অদৃষ্টের কথা তো সব শুনেছেন। দুটি অনুরোধ আপনার কাছে। আমার দেশে পাঠিয়ে দিন, আর আমার মেয়ের একটা বিয়ের ব্যবস্থা করে দিন। দেখুন মা, দেশে আপনাকে পাঠিয়ে দেবো বই কি, কিন্তু আপনার মেয়ের কি ব্যবস্থা আমি করব? আমি বড় লোকের জামাই, কিন্তু নিজে তো বড় লোক নই। পাত্র আমার ঠিক করা আছে বাবা। হ্যাঁ, পাত্র আমার ঠিক করা আছে। ওই যে কানাই দয়া করে মেয়েটিকে নিতে রাজি হয়েছে। কি বলেছে, আশীর্বাদ করব আমি ওকে। আপনি কাঁদবেন না, কাঁদবেন না। আচ্ছা, কানাই কি? নামটি আমার ভুলে গেছে না কে? আপনার স্বামীর তো একটা মত নেওয়া উচিত। না 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 না, তার মত তো নেই। তা থাকলে কি আর এতদিন এ শুভ কাজ আটকে থাকে বাবা? তবে কেই বা তবে হরিতকি পনে আমার মেয়েকে বিয়ে করবে বাবা।
পৃথিবীতে ওই লোকটি ছাড়া কেউ তো আমায় দয়া করলে না। না না, ও কি বলছেন আজ্ঞে আপনি? মা বলেছি আপনাকে। হ্যাঁ, কথা তো সত্যি। এইখানে থেকেই আমি কাজটা সেরে যেতে চাই। 4 দিন পরে বিয়ের একটা দিনও আছে। ঠিক আছে, তাই হবে। কিন্তু খোল যেন না হয় বাবা। তিনি এখনো এখানেই আছেন কোথাও। জানলে সব বন্ধ হয়ে যাবে শেষে। তা কি হয় আজ্ঞে? চুপি চুপি কি বিয়া হয়? বাজে না কিছু করতে হবে আজ্ঞে। সে নেই ছেলে মানু, দুঃখ হবে মনে। পাশের কোটিতে বন্দোবস্ত করেছি আমি আজ্ঞে। কিছু জানতে পারবেন লাই শ্বশুর ঠাকুর। সেই বন্দোবস্তই হলো। প্রথম রাতেই বিয়ের লগ্ন ছিল। নির্বিঘ্নে বিয়ে সুসম্পন্ন হয়ে গেল। বিয়ের আসরে কন্যার বেশভূষা দেখে কম্পাসকে শ্রদ্ধা না করে অমিয় পারল না। ইতিমধ্যেই কলকাতা গিয়ে কানাই বিয়ের বাজার করে এনেছে। বসনে ভূষণে লাবণ্যময়ী মেয়েটি সুমনোরমা হয়ে উঠেছে। ভোজনের ব্যবস্থাও কানাই করেছিল। বরের বেশে সেই সকলকে আদর আপ্যায়ন করছিল। অমিয় সুপ্রসন্ন মন নিয়ে বাসায় ফিরে শুয়ে পড়ল। যাক, মেয়েটি প্রতিভাগ্যে সৌভাগ্যবতী হবে এ বিষয়ে সন্দেহ নেই। প্রভাতে একটা কোলাহলে তার ঘুম ভেঙে গেল। কি ব্যাপার? আরে আশ্চর্য! কারণ অনুসন্ধান করতে একজন মুন্সিবাবু এসে বলল, আগে প্রকাণ্ড সাপ। কোথায়? আগে এই কম্পাসের ঘরে। ভারী বেঁচে গেছে কম্পাস। পাশরে ছিল, তাই ঘরে থাকলে মৃত্যু হতো। মেয়েটি বড় লক্ষ্য মানা জামাইবাবু। আরে জামাই বাবুকে সাপটা দেখিলি যা। প্রকাণ্ড বাঁশের লাঠির ডগায় রাত্রির মতো কালো ভীষণ এক বিষধর মালার আকারে ঝুলছিল। মরণের আক্ষেপে এখনো সে আপনার লাঙ্গুলাগ্র দংশন করছে। দ্বিপ্রহরে অফিসে মুন্সি এসে সংবাদ দিল, আগে ম্যানেজার বাবু দাঁড়িয়ে আছেন। কোথায়? বাইরে দাঁড়িয়ে আছেন। শোনো, ম্যানেজারকে ওর মেয়ের বিয়ের খবর বলো না, আর কেউ যেন এসব নিয়ে কোনো আলোচনা না করে। ম্যানেজার বাবু ঘরের মধ্যে প্রবেশ করলেন। অমিয় দেখল গৈরিকে তাঁর সর্বাঙ্গ আবৃত। ম্যানেজার বাবু বিনা ভূমিকায় বললেন, আমি মাইনেটার জন্য এসেছি অমিবাবু। বসুন। না না, সময় নেই আমার, টাকাটা দিয়ে দিন। বাড়ির দিকে গিয়েছিলেন? না না, সন্ন্যাসের সে নিয়ম নয়। সাধনা সিদ্ধ না হওয়া পর্যন্ত সেখানে যাওয়া নিষিদ্ধ। আমার টাকাটা? আপনি সে টাকা পাবেন না ম্যানেজার বাবু। কেন? আপনার স্ত্রী কন্যা সেই টাকা পাবেন। কে বললে তার আমার স্ত্রী কন্যা? আর আমি করছি কাজ, সে টাকা আমি পাবো না, তার অর্থ? আপনার সঙ্গে যুক্তিতর্কের কোনো ফল নেই। এ ধরুন আমার সংকল্প। সে আপনাকে আমি জানিয়ে দিলাম, যা খুশি আপনি করতে পারেন। অমিয়বাবু, ভিক্ষে আমায় ভিক্ষে দিন। একান্ত দুঃখিত ম্যানেজার বাবু, তা আমি পারবো না। তান্ত্রিকের ক্ষুদ্র চোখ দুটি ভীষণ হয়ে উঠল। মাথাটা বার দিয়ে আন্দোলিত করে তিনি বললেন, উত্তম। অস্থির পদক্ষেপে খর্বাকৃতি অসম্ভব প্রয়াসী বাইরে চলে গেলেন। উন্মুক্ত বাতায়ন পথে চেয়ে থাকল অমিয়। সম্মুখে রৌদ্র দগ্ধ প্রান্তর বক্ষের শেষ সীমায় চিকচিক করে কাঁপছে মরীচিকা প্রবাহ। দগ্ধ প্রান্তর অতিক্রম করে অস্থির পদক্ষেপে খর্বাকৃতি তান্ত্রিক চলেছেন সম্মুখের পানে। দিন 20 পর অপরাহ্ন বেলায় 4 নম্বর ইনক্লাইনের মুন্সি হাঁপাতে হাঁপাতে এসে খবর দিল, আগে সর্বনাশ হয়েছে। অমিয়র হাত থেকে খবরের কাগজখানা পড়ে গেল। সে চমকে উঠে দাঁড়ালো। কি হয়েছে? আগে ওই কম্পাস ও মারা গেছে। কি? আগে কম্পাস 4 নম্বরের ভিতরে ধস চাপা পড়ে মারা গেছে। আগে এই সব জানে। অমিয় দেখল দীর্ঘাকৃতি কৃষ্ণবর্ণ বিলাসপুরিয়া এক কুলি। সে যা বলল তা হলো এই, খাদের মধ্যে সুড়ঙ্গ কাটা হচ্ছিল। একটা মানুষ যাতায়াতের জন্য যেটুকু দরকার সেটুকুই হয়েছিল।
হঠাৎ খাদের একটা স্থানে কেমন চিটচিট শব্দ উঠলে সে কথা কম্পাস বাবুকে জানানো হয়। কম্পাস বাবু সেখানে গিয়ে লাঠি দিয়ে সুড়ঙ্গের ছাদের দৃঢ়তা পরীক্ষা করতে গেল। এমন সময় প্রচন্ড বেগে উপর থেকে কয়লার স্তূপ তার উপর খসে পড়েছে। অমিয় নির্বাক হয়ে ভাবছিল খর্বাকৃতি সেই মানুষটির কথা। সে কি এটা জানতো? জানতো বই কি, কানে তার বাজছিল। মিনতি করে বলছি, না না, এই কাজ তুমি করো না, করো না। দূরে ম্যানেজারের বাংলো থেকে কাতর ক্রন্দনধ্বনি ভেসে আসছিল। অপেক্ষা শোচনীয় ঘটনা হলো এই যে হতভাগ্যের মৃতদেহটা পর্যন্ত উদ্ধার করা গেল না। খুনির অন্ধকার গর্ভে খনিজ ধাতুস্তূপ মধ্যেই সমাহিত হয়ে রইল। শাস্ত্রের মতানুযায়ী শ্মশানে কুশপুত্তলি দাহের ব্যবস্থা হলো। অন্ধকার রাত্রি, নদীর প্রস্তর স্তূপময় তটভূমিতে শ্মশান। অমিয় কয়েকটি বাবুর সাথে প্রয়োজনীয় উপকরণ সমূহ বহন করে নিয়ে যাচ্ছিল। পিছনে পিছনে সদ্য বিধবা, রুদ্ধ বাক, নবপরিণীতা বধূ। এসো এসো, আস্তে আস্তে এসো, আস্তে আস্তে এসো। আর তার সঙ্গে সঙ্গে মৃদু বিলাপ করতে করতে চলেছিল তার হতভাগিনী মা। একজন বলে উঠল, একটা চিতা জ্বলছে। সকলে দেখল চারিদিকে নিরন্ধ্র অন্ধকার। তার মধ্যে শ্মশানের মধ্যস্থলে অগ্নিশিখা ধকধক করে জ্বলছে। নদীর কূলে কূলে পথ, পথপার্শ্বে সংকীর্ণ একটি ঘাটের ধারে একজন বলল, এইখানেই আমাদের ব্যবস্থা করুন। যেখানে চিতা জ্বলছে ওখানে ঘাট নেই, নামতে স্নান করতে বড় অসুবিধে হবে। সেই ব্যবস্থাই হলো। নববধূ বিধবার বেশে সম্মুখে দাঁড়াতেই মা আছাড় খেয়ে পড়লেন। চিতা সাজানো হয়েছিল, কুশপুত্তলি দাও হবে। অকস্মাৎ নৈশ প্রকৃতির মর্মচ্ছেদ করে কে চিৎকার করে উঠল। শব্দ লক্ষ্যে দৃষ্টি ফিরিয়ে সকলে দেখল ঈষৎ দূরে সেই জ্বলন্ত চিতার পাশে সদ্য বিধবার মূর্তি থরথর করে কাঁপছে। ছুটে সকলে অগ্রসর হয়ে গেল। জ্বলন্ত অগ্নিকুণ্ডের সম্মুখে সবারোহী খর্বাকৃতি তান্ত্রিক লাফ দিয়ে আসন ছেড়ে উঠে বলে উঠল, দূর হ, দূর হ। কি করেছো বাবা? বাবা গো, ও তুমি কি করলে এটা? ওঠে আমায়। অগ্নিকুণ্ডের আলোকে দেখা গেল কম্পাসের নিথর বিবর্ণ সব দেহ পড়ে আছে, আর তার পাশে দাঁড়িয়ে তান্ত্রিক অর্থাৎ সেই ম্যানেজার। অমিয় চিৎকার করে উঠল, পাষণ্ড! কোথায় কে? দূরে অন্ধকারের বুক ছিঁড়ে শব্দ আসলো, ছি 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 ছি। মানুষ কটে নির্বাক, নিষ্পন্দ। সদ্য বিধবার আর্তধ্বনিও মুখ হয়ে গেছে। আবার নৈশ অন্ধকারের বক্ষ বিদ্ধ করে রব উঠল, এবার আরো দূরে। কে যেন কাকে নির্মম কষাঘাতে তাড়িয়ে নিয়ে চলেছে এক প্রান্ত থেকে অপর প্রান্তে। দীর্ঘ 10 বছর অমিয় এখন ধনী ব্যবসায়ী। বালিগঞ্জ অঞ্চলে বাড়ি, মোটর কিছুরই অভাব নেই। সেদিন রাত্রে সে বালিগঞ্জ পার্কে বেড়াচ্ছিল। রাত্রি গভীর হয়ে এসেছে, পার্কের মধ্যে লোক সংখ্যা কমে গেছে। রাস্তার পাশের একটা বেঞ্চে বসে কে বিড়বিড় করে বকছিল। লাইট পোস্টের পরিপূর্ণ আলো তার উপর পড়েছিল। অমিয় দেখল একজন ভিক্ষুক, দীর্ঘ রুক্ষ চুল, ঘন শ্বশ্রুগম্ফে আবৃত মুখ, তীক্ষ্ণ দৃষ্টি, কোটরগত ক্ষুদ্র চক্ষু, কুঞ্চিত ললাট। অমিয় থমকে দাঁড়ালো। মনে হলো যেন চেনা। অন্তরের স্মৃতি মন্দিরে কত বিগত ছবি কালের বর্ণান্তরে ঢাকা পড়ে গেছে। অকস্মাৎ একখানা ছবি স্মৃতির সলিলে অবগাহন করে স্পষ্ট হয়ে ফুটে উঠল। এই সেই তান্ত্রিক ম্যানেজার বাবু না?
অমিয় বলে উঠল। ম্যানেজার বাবু। ভিক্ষুক উঠে দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে চাইল। চিনতে পারছেন না আমাকে? আমার নাম। আপনি অমিয় বাবু? হ্যাঁ। আপনি আজও বেঁচে আছেন? হ্যাঁ, আছি। বড় কষ্টেই দিন গেল। সবাসন ছেড়ে উঠে উন্মাদ হয়ে গেছিলাম। অহরহ বিধবা কন্যার ছবি মুখের উপরে ভাসত। আমি আমি অস্থির হয়ে চিৎকার করে ছুটে বেড়াতাম। এখনো এখনো কখনো কখনো হয়। আচ্ছা, আপনি কি কম্পাসকে? হ্যাঁ হ্যাঁ, আমি হত্যা করিয়েছিলাম বিলাসপুরিয়া কুলিটাকে দিয়ে। খাদের মধ্যে মেরে তাকে লুকিয়ে রেখেছিল। তারপর ডিনামাইটে ধস ছাড়িয়ে ওই মিথ্যে সংবাদ দেয়। পরে সে ওই শবদেহ আমাকে এনে দিয়েছিল। কম্পাসের দেহ অতি লক্ষণযুক্ত ছিল। তার ঘরে সাপও আমি দিয়েছিলাম। ছি 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 ছি। রাক্ষসী রাক্ষসী ভীষণ প্রতিশোধ নিয়েছে মনে করছে, কিন্তু কিন্তু না, আমি আমি আবার দেখব। কিছু পয়সা দেবেন আমাকে? কদিন খাইনি কিছু। অমিয় পকেটে হাত দিয়ে কিছু অর্থ বার করছিল। অকস্মাৎ অতি চঞ্চলভাবে খর্বাকৃতি মানুষটি বলে উঠল, ছি 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 ছি। দু হাত দিয়ে সম্মুখের শূন্য পটভূমি থেকে কি যেন সে মুছে দিতে চেষ্টা করছিল। অবশেষে নিজের হাতখানা সজোরে ক্ষিপ্ত পশুর মতো সে কামড়িয়ে ধরল। দেখতে দেখতে দাঁতের পাশ দিয়ে বিভৎসভাবে রক্তের ধারা গড়িয়ে পড়ল। সভয়ে অমিয় ডাকলো, ম্যানেজার বাবু, ম্যানেজার বাবু। ক্ষত বিক্ষত হাতখানা ছেড়ে দিয়ে রক্তাক্ত মুখে একান্ত শ্রান্ত ক্লান্ত ভাবে তিনি বললেন, অতি যন্ত্রণায় সম্বিত ফিরে আসে, তাই আমি মানুষ তো অমিয় বাবু।